আমি আর আপনি সত্যি সত্যি একই পৃষ্ঠায়। আমিও মনে করি 57টা অনুচ্ছেদের 57টা এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর অনুচ্ছেদ, মানে শেখ হাসিনা শেষ দিকে যে সংবিধানটা এমন জায়গায় নিয়ে গেছে এর জন্য এক একজনের 7বার 8বার করে ফাঁসি হবে। এখন এই জায়গাগুলি তো আমরা একটু পুরনো প্রসঙ্গ ধরে, মানে আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে ডাকসু ইলেকশনটা হয়েছিল, ডাকসু ইলেকশনে এক ধরনের রেজাল্ট হয়েছে, তারপর আবার ডাকসু হয়েছে, এই ব্যাপারগুলি সবারই জানা। কিন্তু আমি সরাসরি প্রশ্ন করতে চাই যে এই ডাকসু ইলেকশনে অনেকেই বলছেন এক ধরনের ভরাডুবি হয়েছে ছাত্রদলের, যে ছাত্রদল অনেক বেশি স্ট্রং থাকার কথা, এইটার জন্য অনেকেই আবার দায়ী করে থাকেন যারা ছাত্রদলকে পরিচালনা করেছেন, অর্থাৎ সাবেক ছাত্র নেতাদের অনেক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই দায় আপনার উপরেও এসে পড়ে কিনা, এবং আপনি মনে করেন কিনা যে ছাত্র দল যে ক্যাম্পেইন করেছে বা ক্যাম্পেইনের মধ্যে যে বিষয়গুলি সামনে এনেছে সেগুলি ভুল ছিল, বা ছাত্রদের ভোট চাওয়ার ক্ষেত্রে, ভোট পরিকল্পনার ক্ষেত্রে ভুল ছিল, অথবা সারা দেশে বিএনপি যেসব কারণে সমালোচিত হচ্ছে, অর্থাৎ চাঁদাবাজি, দুর্নীতি, প্রশাসনের হস্তক্ষেপ, সেইটার প্রভাব হলো। আপনি কি মনে করছেন হেলাল ভাই? ধন্যবাদ। আপনি একটা প্রশ্ন করছেন, এটা অনেক তাৎপর্যপূর্ণ প্রশ্ন। এটা উত্তর দিতে গেলে আমাকে একটু সময় দিতে হবে। আমি বলতে চাচ্ছি যে আপনি বলছেন যে সাবেক ছাত্র নেতা বা বিএনপির উপরে দায় বর্তায় কিনা। আমি প্রথমে মনে করি যে ভিক্টরি হ্যাজ মেনি ফাদার্স বা ডিফিট ইজ অরফ্যান। আপনি জানেন এখন সেই ডিফিটটা কি ছাত্র দলের হয়েছে আর উইনটা কি ছাত্র শিবিরের হয়েছে, এই প্রশ্ন আমি প্রথমে যাব। দেখেন, ছাত্র শিবিরের নিজের নামে কিন্তু তিনি ইলেকশনটা করতে পারেননি, অর্থাৎ রাজনৈতিকভাবে ছাত্র শিবিরের জয়লাভ হয়েছে এটা কখনো বলা যাবে না। তাকে একটা ঐক্য করতে হয়েছে, সেই ঐক্যটা করেছে আপনার পরাজিত যে মাফিয়ারা ছিল ছাত্রলীগ, সেই ছাত্রলীগ ছাত্র শিবিরের মধ্যে যে ঐক্যটা গত 17 বছর ধরে তারা চালিয়ে যাচ্ছিল। অর্থাৎ আপনার গত 17 বছরে ছাত্র শিবির এবং ছাত্রলীগ ক্যাম্পাসে ছিল, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল 1 সেকেন্ডের জন্য গত 17 বছর ক্যাম্পাসে থাকতে পারেনি। এইখানে ছাত্র শিবিরের একটা অ্যাডভান্টেজ পয়েন্ট রয়েছে। এবং দেখা গেছে 5ই আগস্টের পরে যখন পরিবর্তন হলো, তখনও ছাত্রলীগের সব ছেলে পেলে যে ক্যাম্পাস থেকে বেরিয়ে গেছে তা না, অধিকাংশ ছাত্রলীগের ছেলেরা ক্যাম্পাসে আবার ছাত্র শিবিরের সাথে ওই আগের মতো যোগবদ্ধ ভাবে ছিল। যেহেতু ছাত্র শিবির ক্যামোফ্লেজ করে ছাত্রলীগের মধ্যে ছিল, কিন্তু 5ই আগস্টের পরে তারা তাদের পরিচয়টা বের করলো যে আমরা ছাত্র শিবির। আপনার ছাত্র শিবিরের বিভিন্ন কমিটিতে সেটা দেখেছেন এবং এটা নিয়ে হাইকোর্টে রিটও হয়েছে। অর্থাৎ ছাত্রলীগ এবং ছাত্র শিবিরের যৌথ প্রযোজনায় যে ভর্তি হয়েছে, এবং এই 17 বছরে তারা এখানে কাজ করেছে, ছাত্রদল সেখান থেকে মাত্র 1 বছর কাজ করার সুযোগ পেয়েছে। এবং আরেকটি বিষয় আপনি দেখবেন যে একটা ইমোশনাল ব্ল্যাকমেইল এখানে করা হয়েছে, যেটা পলিটিক্সে ইন লং রান আমাদের ক্ষতির কারণ হবে। যেমন হলে যখন ডাকসু নির্বাচনের স্কেডিউল ঘোষণা করা হলো, বা তখন ছাত্র শিবির আপনার সাধারণ ছাত্রদের নাম ধারণ করে ছাত্রলীগকে নিয়ে তারা একটা ঘোষণা করলো যে হলে হলে ছাত্র রাজনীতি করা যাবে না। আমি বিশ্বাস করি গত 17 বছরে হলগুলোতে যেভাবে আপনার গণরুম গেস্টরুমের নির্যাতন করা। আমি কি একটু ইন্টারাপ্ট করতে পারি? মানে আপনি কি এইটা বলতে চাইতেছেন যে মানে ছাত্র শিবির নিজের নাম দেয়া প্যানেল দেয় নাই এবং ছাত্রলীগের সাথে তারা একটা আতাত করে তারা ছাত্রদলকে হারাইছে, এইটা কি ব্যাপার? আমি বলছি যে গত 17 বছর ছাত্রলীগ এবং ছাত্র শিবির একত্রে ক্যাম্পাসে ছিল। 5ই আগস্টের পরিবর্তনের পরে তাদের একত্রে কি ছিল হেলাল ভাই? ওই ক্যামোফ্লেজ করেছিল। আপনি দেখছেন যখন ছাত্র শিবিরের কমিটি ডিক্লেয়ার করা হচ্ছে তখন বলা হচ্ছে যে অমুকে ছাত্রলীগের কলা ভবনের অমুক ছিল। যেমন ফরাদের বিষয়ে বলা হয়েছে, ফলাদের বিষয়ে বলা হয়েছে সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সে সেক্রেটারি ছিল ছাত্রলীগের। এটার জন্য রিটও হলো, আপনি এটার জন্য রিটও হলো। সুতরাং আমি বলছি তারা একটা কৌশল অবলম্বন করেছে। আপনি জানেন যে কোন কৌশলই আমি যদি এখন ছাত্রলীগের কমিটিতে থাকছে বলে ফরহাদ সাহেবকে এবং সাদিক কায়েম সাহেবকে বলিও, তাহলে তাতে কি তারা এটা ভোটে কোনো অ্যাডভান্টেজ পাবে? মানে আমি আওয়ামী লীগে লুকায় ছিলাম, এখন আওয়ামী লীগ আমার ভোট দিবে, এগুলি যুক্তির কথা হেলাল ভাই? আপনি যুক্তির কথা এই জন্য যে ছাত্রলীগের ভিতরে ছাত্র শিবির ক্যামোফ্লেজ করেছিল
ছিল। যখন ছাত্র শিবির 5ই আগস্টের পর নিজের পরিচয়টা বের করলো, তখন ছাত্রলীগের আশ্রয়স্থল হয়ে গেল ছাত্র শিবির। অর্থাৎ তাদের মধ্যে একটা নেক্সাস বা একটা অ্যালায়েন্স তৈরি হলো গোপনে গোপনে, হ্যাঁ, সেটা এবং আমি একটা আরেকটা কথা, গোপনে মানে আশ্রয়টা হলো গোপনে, তাই না হেলাল ভাই? গোপনে। কিন্তু আপনি আরেকটা কথা আপনি বলতে বিএনপি যে প্রকাশ্যে আওয়ামী লীগের আশ্রয় দিয়ে আসলো, সেইটার কি হবে গত এক বছর আপনি ধরে? বলছেন ডাকসু নির্বাচনে, বিএনপি প্রকাশ্যে আওয়ামী লীগকে সাপোর্ট দিচ্ছে এরকম একটা দেখান। বরঞ্চ আমাদের জামাতে ইসলামের আমির শফিকুর রহমান সাহেব প্রথমেই বলেছে যে আওয়ামী লীগকে ক্ষমা করা যেতে পারে, অতএব আওয়ামী লীগকে ক্ষমা করতে হবে। এবং প্রেস ক্লাবে তাদের দহরম মহরম দেখেছি। এবং বাংলাদেশে এখনো আওয়ামী লীগ পুনর্বাসনে জামাত ইসলামের যে কাজ করছে, যা আমরা যারা প্রান্তিক পর্যায়ে কাজ রাজনীতি করি, শিশির মনিরও প্রান্তিক পর্যায়ে কাজ করে, কিভাবে আপনার আওয়ামী লীগকে বিভিন্ন ভাবে শেল্টার দেওয়া হচ্ছে, এটা আমরা দেখেছি। আপনি যদি সময় দেন তাহলে আমি এটা নিয়ে না, আচ্ছা ঠিক আছে, দিতে পারি। মানে ব্যাপারটা হলো কি যে জামায়াত যেহেতু আওয়ামী লীগের সাথে একটা দহরম মহরম আছে, ছাত্রলীগের সাথে যাতে ছাত্র শিবিরের একটা দহরম মহরম আছে, এই জন্য তারা ডাকসুতে জিতছে, ব্যাপারটা কি এরকম? এবং ডাকসুতে যে ভোটের ব্যবধানটা দেখেন, এই ব্যবধানটা কিন্তু এত হওয়ার কথা না। ওরা এই জন্য জিতছে এটা আমি বুঝলাম, কিন্তু ছাত্রদল হারলো কেন? ছাত্রদল তো একসময় সবার সাথেই। আমি তো বললাম যে আমরা 17 বছর কাজ করতে পারিনি, মাত্র 1 বছর কাজ করেছি। সেখানে আরেকটা বিষয় আপনি যেটা বলতে দেননি, যে হলে হলে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। একটা ইসলামী ছাত্র শিবির সাধারণ ছাত্রদের নাম করে এই ন্যারেটিভটা তুলেছিল। এবং আমি বলছি যে 17 বছরের হলগুলোতে যে গণরুম গেস্টরুমে যে নির্যাতন, সেখানে ছাত্ররা একটা ট্রমাটাইজ ছিল যে আসলে যদি হলে হলে ছাত্র রাজনীতি হয় তাহলে তো মনে আবার সেই অবস্থা ফিরে যাবে। এই যে তাৎক্ষণিক একটা ইমোশনটা ছাত্রদের ইমোশনটা কাজে লাগিয়েছে। এবং ছাত্র আমার বক্তব্যটা শেষ, আমার বক্তব্যটা শেষ করলে আপনি বুঝবেন। আমি যখন এবং আমরা তখন লঙ্গার ভার্সন চিন্তা করলাম যে হলে হলে ছাত্র রাজনীতি না করলে ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি? আপনি খালি কোথায় করবেন? ক্যাম্পাসে কোথায়? ক্যাম্পাস বলতে তো হল। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানে হলের ছাত্র রাজনীতি বন্ধ করার যে অযৌক্তিক একটা কথা তারা বলেছিল, এবং ওইখানে একটা 17 বছরের যে ট্রমা ছাত্রদের, ওই আবেগটা ছাত্ররা তখন কাজ করেছে। কিন্তু ছাত্রদল বিপরীতে গেল, লঙ্গার ভার্সন চিন্তা করলো যে না, হলে হলে ছাত্র রাজনীতি করতে হবে, এই জন্য আমরা কমিটিও দিলাম। এইখানে ছাত্র শিবির বা ছাত্রলীগ একটা আপনার একটা তাৎক্ষণিক একটা ইমোশনকে তারা আমরা একটা বিস্তারিত আলাপে আসবো না, কিন্তু মোটামুটি ভাবে ছাত্রদলের ক্যাম্পেইনে কোনো ভুল ছিল না, ছাত্রদলের অন্য কার্যক্রমে বা কোনো ভুল ছিল না, বিএনপির কোনো সমালোচিত বা বিতর্কিত কোনো কার্যক্রমেরও কোনো প্রভাব ছিল না, যা মানে আমি বুঝলাম আর কি আপনার কথায়, যে জাকসুতে এটা হচ্ছে কারণ ইসলামী ছাত্র শিবির আর ছাত্রলীগে এক হয়ে গেছিল, ছাত্র দলকে রাজনীতি করতে দেয় নাই, তারপরে হলে কমিটি করতে দেয় না, এই জন্যই তো, আর বাকি সব ঠিক ছিল। আমি আরেকটা ভুলের কথা বলি, আপনি আমাদের একটু সমালোচনা করি। আজকে দেখেন ছাত্রদল প্রায় 5,000-এর উপর, 5,500 ভোট পেয়েছে, 5,700 মতো আমাদের ভিপি পদ ভোট পেয়েছে। আপনি দেখেন বামপন্থী মেঘমল্লার বসুরা 5,000 ভোট পেয়েছে, ওবামা 3 থেকে 3,500 ভোট পেয়েছে। আমরা যদি এই অ্যালয়টা করতাম, এই অ্যালায়েন্সটা করতাম, তাহলে তো ওদের অ্যালায়েন্স পারতো না। আপনাদেরকে এই আমাদের এই দুর্বলতা আপনি বলতে পারেন। আপনাদের সাথে আপনারই হেলাল, আমরা দেখতে পাচ্ছি যে নানা কারণে এমন একটা সময় এসছে যখন এইটা মনে হচ্ছে যে বিএনপি নিজেদের মনে করছে যে তারা ভবিষ্যতের নির্বাচনে তারা পাশ করে গেছে বা তারাই আসলে বাংলাদেশে সরকার গঠন করবে। অন্যদিকে যারা অন্যান্য রাজনৈতিক দল আছে তারা মোটামুটি সবাই বিএনপির এগেনস্টেই একটা মোর্চা বা দল বা একটা জোট গঠন করতে যাচ্ছে। বিএনপি কি বাংলাদেশের রাজনীতিতে বারবার জাতীয় সরকারের কথা বললেও মাঠের রাজনীতির কারণে বা তৃণমূলের রাজনীতির কারণে বিএনপি কি একা হয়ে পড়লো? আপনার রাজনৈতিক বিশ্লেষণ কি? না, বিএনপি একা হয়ে পড়বে কেন? বিএনপি আপনার তার সাথে যে যারা 24-এর গণ অভ্যুত্থানে আমাদের যে জোট ছিল সেটা এখনো আছে। নির্বাচনের সময় সে দেখা যাবে যে জোটটা কিভাবে কি হয়। আমি একটু খালিদ ভাই আমাকে একটু বলতে দেন যে শিশির মনির যে কথাটা বললো যে ইসলাম পরিবর্তনশীল, ইসলাম বিবর্তন হচ্ছে, এই কথাটা কি ইসলামী স্কলাররা বা ইসলামে এটা কি রাইট যে ইসলাম পরিবর্তনশীল কোন ধর্ম? ইসলাম কি আপনার বিবর্তন? না,
নির্দিষ্ট একটা আপনার নিয়ম এবং নীতি আছে। আপনি যে কথাটা বললেন যে ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে অর্থাৎ সমন্বিত ছাত্র ঐক্য, যেটা ওই প্যানেলে 3টা আমাদের ছাত্রী বোন ছিল, তারা হেজাব ছাড়া। আমি প্রশ্ন করেছিলাম একটা টেলিভিশন টক শোতে যে এই ব্যাপারে জামাত ইসলাম কি বলে, যেখানে ইসলামে ম্যান্ডেটরি হিজাব। এখন আপনি আমাকে বাধ্য করতে পারেন না, আমি এটা অ্যাগ্রি করি, কিন্তু আপনি যখন বলবেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, সেইখানে আপনি পর্দা ছাড়া বা অন ইসলামিক কোনো কিছু করবেন, তাহলে তো আপনি ইসলাম নামটা ব্যবহার করতে পারবেন না। আপনি বাংলাদেশ ছাত্র শিবির বলেন, আমার কোনো সমস্যা নেই। যখনই ইসলামের ট্যাগটা লাগাবেন না, তখন কিন্তু আপনি কিন্তু যেটা হেলাল বলছেন ভাই, ফরজ ওয়াজিব কিন্তু হেলাল মানতে ভাই, হবে। হেলাল ভাই, সুতরাং এইটা হেলাল ভাই, এই জোর তো আপনি করতে পারেন না যে আপনি দেখেন, আমি আপনাকে দেখি আপনি কি না, এটা আপনি বলতে পারেন না কেন? আমার যুক্তিটা আপনি শোনেন। কারণ হচ্ছে যে তুরস্কে, মিশরে, ওইখানেও তো প্রচুর ইসলামী দল আছে যারা ইসলামী দল নামে দল পরিচালনা করেন। তো এখন তারা কিরকম পোশাককে পরবেন, কিভাবে তারা তাদের আন্দোলন ক্যাম্পেইন পরিচালনা করবেন, তারা এটা ঠিক করেন। অ্যাডভোকেট শিশির মনির এই যে অ্যাডাপশন, প্রয়োজনে যে অ্যাডাপশনের কথা, সেই অ্যাডাপশনের কথা বলেছেন, এটাকে আসলে খুব ভুল বলেছেন। ইসলাম পারমিট করে? না না, ইসলাম কি ইসলাম তুরস্ক মডেল? ভাই, ইসলাম তো না, মিশর মডেল। ইসলামের তো নিজস্ব মডেল আছে। না না, ইসলামের নানা রকম মডেল আছে কিন্তু হেলাল ভাই, মানে এটা আপনি শিশির মনি এগ্রি করে? আমি বলছি যে আপনি বলছেন ঠিক আছে, শিশির মনির কি এগ্রি করে ইসলামের নানা রকম মডেল আছে? আমি তো এগ্রি করি না। একজন ইসলামিক স্কলার যে আমার চেয়ে এবং শিশিরের চেয়ে ভালো বোঝে, সে কি এগ্রি করে? আমি কখনো এগ্রি করি না। ইসলাম বিবর্তনশীল, ইসলাম পরিবর্তনশীল। আপনি তুরস্ককে ফলো করবেন, মিশরকে ফলো করবেন, ডাজ নট মিন যে ইসলামকে ফলো করলেন। অতএব এই যে কথাটা বললেন, এই কথাটা আমি মনে করি যে ইসলামের যে ধর্মের যে রাজনৈতিক অপব্যবহার, সেই অপব্যবহারটা জামাতে ইসলাম বলছে। তারা যদি জামাতে বাংলাদেশ নাম বলতো, আমি এইসব নিয়ে কিছু বলতাম না। যখনই আপনি ইসলাম ব্যবহার করবেন, তখন ফরজ ওয়াজিব এগুলো আপনাকে কঠোরভাবে মেনে চলতে হবে, অথচ আপনার দলে। আপনি আমাকে বাধ্য করতে আমি বলছি না। আমি 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 তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ইসলাম বিবর্তনশীল ধর্ম না, ইসলাম পরিবর্তনশীল ধর্ম না। ইসলাম কোনো অর্থনৈতিক আইডিয়া না যেটা নিও ক্লাসিক্যাল বা আপনি মডার্নিজম, কিন্তু ইসলাম কিন্তু তা না। আর একটা বলছে যে দেখেন, আপনি ছাত্র সংসদ নির্বাচনে যে অর্থের প্রভাব খাটিয়েছেন তা আপনি স্বীকার করলেন, তাহলে আবার আপনি কিভাবে বলেন যে আগামী জাতীয় নির্বাচনে বা আমাদের যে কোনো জাতীয় নির্বাচনে জামাতে ইসলামের যে অর্থের প্রভাব এবং সে অর্থের উৎসর সন্ধান কিন্তু বাংলাদেশের মানুষ তাহলে জানতে চায় যে আপনি যে ঢাকা একটা উনি তো অর্থের ব্যবহারটা স্বাগত জানালেন। আপনি চিঠি দেন, উনি জানাই দিবে তো? উনি তো বলেন না যে উনি এটা লুকিয়ে রাখবে। না, আপনি কোন ছাত্র সংসদ নির্বাচনে তিনি বলছেন যে ছাত্ররা এখানে টাকা দিয়েছে। আমার বক্তব্য, ছাত্ররা টাকাটা পেল কোথা থেকে? এটা এই অর্থের এইটা যদি আপনি জানতে চান হেলাল ভাই, আপনি যদি এটা জানতে চান, উনারা তো এটা জানাবে, ওটা তো উনারা জানাবে। আর আচ্ছা ঠিক আছে, ওনারা জানালে এইটা কিন্তু এই কথা কিন্তু হেলাল ভাই, এই কথা কিন্তু হেলাল ভাই আপনিও কি কইতে পারবেন বিএনপি কেমনে চলে? আমি যদি একটা চিঠি দিয়ে আপনি জানাবেন। আমরা তো বলছি যে আমি আগে একবার একটা টক শোতে আপনাকে বলেছি যে আমাদের দলীয় কর্মীরা চাঁদা দেয় এবং আমরা একটা চিঠি দিলে পুরোটা দেখাবেন কিনা, একটা চিঠি দিলে পুরোটা জানাবেন কিনা উনি যেরকম বলছে? এটা আপনি আমার পার্টি কাছে জানলে অবশ্যই আমি পার্টিকে পার্সু করব তা আপনাকে জানানোর জন্য। অবশ্যই তার একটা, এবং আমরা কিন্তু নির্বাচন কমিশন। ওকে, ধন্যবাদ। আচ্ছা, আপনি দুটা প্রশ্ন তুলেছেন যে আপনি বলছেন যে ইসলামের বিবর্তন বা পরিবর্তন নিয়ে বা অ্যাডাপশন নিয়ে যে কথা অ্যাডভোকেট শিশির মনির বলেছেন, সেইটাকে আপনি আসলে সেটা ঠিক। অ্যাডাপশনের ব্যাপারে একটা কথা আছে, অ্যাজ লং অ্যাজ এটা যদি আপনার একত্ববাদের সাথে সাংঘর্ষিক না হয় তাহলে কিন্তু অ্যাডাপশন। না, আপনি একত্ববাদের সাথে সাংঘর্ষিক কই পাইলেন হেলাল ভাই? আমি তো পাইতেছি না। আপনি যেহেতু বলছেন অ্যাডাপশন, আমি তো পরিবর্তনের বিরুদ্ধে বললাম, আমি তো এভলিউশনের বিরুদ্ধে বললাম, কিন্তু যখন অ্যাডাপশন বলবেন তখন আমার বক্তব্য অ্যাডাপশন হবে। আমরা নিজেরাই কি ওই কাপড় চোপড় পরে আসি যেটা আসলে পরিবর্তন ছাড়া হয়েছে? না, আমি তো আমার নামে কি বলছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী ইসলামী দল। আপনি ইসলামের নাম নিবেন, কিন্তু ইসলামের ম্যান্ডেটরি নাম নিলেই কি ইসলামের নাম নিলেই কি এখন আমাকে আমি এখন কোর্টে যাইতে পারবো? আমি এখন টেলিভিশনে কথা কইতে পারবো? আমি এখন রকেটে চড়তে পারবো? আমি কিছু করতে পারবো? বলছি আমি ইসলামী দল, আমি কি বলছি ইসলামী দল নিলে আমার এগুলি বন্ধ হয়ে যাবে? না, অবশ্যই আপনি ইসলামকে নামটা ব্যবহার করবেন, তার মানে কি রাজনৈতিক ব্যবহার করছেন এবং ধর্মের সাথে আপোষ করছেন, অর্থাৎ ধর্মের অপব্যবহার এতদিন আমরা শুনে আসছি। তার একটা প্রকৃষ্ট প্রমাণ হলো জামাত ইসলামের আজকের বক্তব্য যে তিনি আপনার পরিবর্তন করবেন,
তিনি ইনোভেশন করবেন। ইনোভেশনকে ইসলামের পরিভাষায় কি বলে শিশির মনি সেটা ভালো জানে, যে নতুন কোনো কিছু ইনোভেশন ইসলামে করা যায় কিনা। আমি যখন বললেন যে আপনি করেন অ্যাডাপশন, তখন আমি বলেছি যে অ্যাডাপশন ইসলামে জায়েজ, কিন্তু তার সাথে অ্যাজ লং অ্যাজ যে যদি একত্ববাদের কোনো সাংঘর্ষিক না থাকে তাহলে অ্যাডাপশন জায়েজ। কিন্তু আপনি ওনারা কি কোনো কিছু সাংঘর্ষিক করছে? যেখানে ম্যান্ডেটরি, পর্দা যেখানে ম্যান্ডেটরি, পর্দা ম্যান্ডেটরি কার জন্য ম্যান্ডেটরি, কতখানি ম্যান্ডেটরি, সেটা নিয়ে 100 রকমের তরিকায় 300 রকমের কথা আছে। সেটাই জামাত ইসলাম বলুক যে পর্দা ম্যান্ডেটরি, এখানে কোনো তরিকা, একটাই তরিকা যে পর্দা আপনাকে মানতে হবে, কিন্তু আপনি ইসলামে নাম ব্যবহার করবেন, পর্দা মানবেন না, তাহলে তো আপনার ডাবল। আমার মনে হয় হেলাল ভাই আপনার প্রশ্নটা জবাব দেওয়ার আগে আমাদের যদি অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদের ঠিক মতো শুনে থাকেন, অ্যাডভোকেট মনির আপনি কি একটু রেসপন্ড করবেন? উনি দুটা বিষয় একদম স্পষ্ট প্রশ্ন করেছেন। এক হচ্ছে যে আপনি যে বলেছেন যে বিবর্তন বা এই পরিবর্তন বা অ্যাডাপশন বা অভিযোজন এটা যে আপনি নেন এটা আসলে ইসলাম মানে কিনা, পর্দা সংক্রান্ত একটা জিনিস ম্যান্ডেটরি কিনা, নাকি আপনাকে ইসলামী নামটা আপনি আর ব্যবহার করতে পারবেন কিনা যখন আপনি এই অ্যাডাপশনের মধ্যে দিয়ে যান বা ইভ্যালুয়েশনের মধ্যে দিয়ে যান। অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি খুব সংক্ষেপে একটু বলেন। আমরা আপনাকে, আমার মনে হচ্ছে আপনার এই প্রশ্নের উত্তরে আমি বলবো, আমার সম্মানিত বড় ভাই আমাদের আজিজুল বারী হেলাল ভাই, সম্ভবত তিনি ইসলামের বেসিক জুরিসপ্রুডেন্স পড়ার সুযোগ পান নাই, অন্যদিকে ব্যস্ত থাকার কারণে, রাজনৈতিক কারণে অন্যদিকে সময় বেশি চলে গেছে, এই জন্য হয়তো তিনি এই প্রশ্ন উত্থাপন করেছেন। ইসলামিক শরিয়ার যে সোর্স গুলো আছে তার প্রথম সোর্স হলো কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, তৃতীয় সোর্স হলো ইজমা, চতুর্থ সোর্স হলো কিয়াস, পঞ্চম সোর্স হলো ইজতিহাদ। ইসলামের এই যে অ্যাডপটিভ টেন্ডেন্সি বা অ্যাডপটিভ মেন্টালিটি বা সার্কামস্টেন্সিয়াল ইন্টারপ্রিটেশন, এটি আসে ইজমা, কিয়াস এবং ইজতিহাদ থেকে। যুগে যুগে যারা মুস্তাহিদ থাকেন, যারা ইজমা এবং কিয়াস করেন, তারা ইসলামের কনটেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন দিয়ে থাকেন। আর যে বোনের কথা বলা হচ্ছে, তিনি কি ছাত্র শিবিরের সদস্য? তিনি কি ছাত্রী সংস্থার সদস্য? তাহলে তিনি কি পোশাক পরবেন তাকে ছাত্র শিবির বলে দিবে? তিনি কি পোশাক পরবেন তাকে আজিজুল বারী হেলাল ভাই বলে দিবে? আমি শিশির মনির বলে দিব? আপনার জবাবটা শেষ হইলে আমরা একটু হেলাল ভাইকে শুনতে চাই, কারণ আমরা আপনাকে একটু লম্বা সময় ধরে, এবং এই ক্ষেত্রে এই জন্য আমি বলছি এটা আমি একটু প্রতিবাদ করতে চাই সম্পর্কে। খালেদ ভাই আমাকে একটু বলার সুযোগ দিতে হবে। জি বলেন। যে কথা শিশির মনির যেটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা একমাত্র জামাতে ইসলামের ছাত্র শিবির যারা করে তারা জানে, আমি তো তাকে বলি তিনি যেটা বললেন সম্পূর্ণ একটা রং কথা বললেন। আমরা জানি ইসলামের প্রথম সোর্স কোরআন, দ্বিতীয় সোর্স হলো হাদিস, এরপরে যেগুলো আছে ইজমা। আচ্ছা ঠিক আছে, আমরা এই থিওলজিক্যাল ডিবেটে না যাই হেলাল ভাই, আমরা থিওলজিক্যাল ডিবেটে না যাই। থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাক্ষণই অনেক মনে করেন না খালিদ ভাই আমাকে বলতে দিতে হবে। জি বলেন বলেন। শিশির মনির যে কথাটা বললো যে ইসলামের প্রাথমিক ধারণা আমাদের মধ্যে নেই, এইটা আমি প্রমাণ করতে হবে যে তিনি কোথায় পেলেন যে ইজমা কিয়াস মানতে আমরা বাধ্য, তিনি কোথায় পেলেন ইজতিহাদ মানতে আমরা বাধ্য, ইজতিহাদ এবং কিয়াসের মধ্যে পার্থক্যটা কোথায় আমি সেটা জানছি। অতএব আমি যেটা বলছি যে ইসলাম আপনার কখনো আপনার পরিবর্তন মেনে নেই কিনা। এখন আপনি নতুন একটা জিনিস ইনোভেশন করবেন ইসলামে, যে আমি আপনার প্রশ্ন বুঝা গেছে আমরা প্রশ্ন বুঝা গেছে। এইটা একটু এক মিনিট একটু অ্যাডভোকেট সাহেব এটা একটু অ্যাড্রেস করুক, আমরা আবার আপনার কাছে আসতেছি। এক মিনিট একটু বলি যে অ্যাডভোকেট শিশির মনির, আমরা আগেও যে মুস্তাহিদদের কথা কি মানতে আমরা বাধ্য? আপনি যদি এক মিনিট কথা কি মানতে আমরা বাধ্য? অ্যাডভোকেট মনির, আমরা হাদিস কোরআন মানতে বাধ্য। অ্যাডভোকেট মনির, আমরা যদি ইজতিহাদ বা ইজমা কিয়াস মানতে কি আমরা বাধ্য? না সেই থিওলজিক্যাল হেলাল ভাই, থিওলজিক্যাল ডিবেট করলে আমরা সারাদিন ডিবেট করতে পারবো। কিভাবে বলে যে আমরা এটা পড়িনি, উনারাই পড়েছে? এই যে ইসলামী ছাত্র শিবির যে একা দাবি করে, হেলাল ভাই এইভাবে করলে কিন্তু এইটা বললে কিন্তু কথা আগায় না। হেলাল ভাই কথা আগায় না। কিন্তু খালেদ ভাই এটা কি বলা ঠিক হবে? এটা কি বলা ঠিক হবে যে ইসলামের প্রাথমিক জ্ঞান আপনার নেই আমার নেই? না না এটা উনারটা উনি বলছেন, না না এটা উনি সোলেজেন্সি, না এটা কি ঠিক হলো? এটা উনারটা উনি বলছেন, আপনি বলছেন। এখন অ্যাডভোকেট শিশির মনির আপনি যদি এক মিনিট একটু বলেন। এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? এটা কি কাইন্ড অফ আন্ডারমাইন না? আচ্ছা ঠিক আছে আমি এটা মানি যে অ্যাডভোকেট শিশির মনির এটা কাইন্ড অফ আন্ডারমাইন। আপনাকে যদি বলে যে ধর্ম নিয়ে আপনি কিছু জানেন না বা আপনি সুযোগ পান নাই, তো সেটা আমি মানছি। অ্যাডভোকেট শিশির মনির একটু যদি আপনি রেসপন্ড করতেন এই ব্যক্তিগত প্রসঙ্গ বাদ দিয়া, যে আসলে এইটা কোনো পরিবর্তন কিনা জামাতে ইসলামের ক্যাম্পেইনের ক্ষেত্রে, যেটা পুরনো প্রশ্ন ধরে আবার একটা আসতেছে। এক মিনিট যদি একটু বলতেন, আমরা কথা আগাই আসলে।
অ্যাডভোকেট মনির, কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, অবশ্যই অবশ্যই জি অবশ্যই। জি, আপনি যদি একটু মন্তব্য করতেন জি। পরিবর্তনের এই ধাপটুকুকে যদি অ্যাকসেপ্ট করা না যায়, তাহলে রাষ্ট্র মেকানিজমে এক্সেপশনালিজম কি করে ক্রিয়েট হবে? ওকে। বিএনপি কি তার পথ চলতে গিয়ে যে ধরনের পরিবর্তনের সূচনা করছেন, আর জামায়াতে ইসলামী তার বাউন্ডারি এবং পেরিফেরির মধ্য থেকে যদি ইনক্লুসিভনেস এবং ডাইভার্সিটিকে ইনক্লুড করেন, তাহলে হেলাল ভাইদের আপত্তি কেন? ফ্যান্টাস্টিক। আমার মনে হয় অ্যাডভোকেট মনির আপনাকে এখানে আটকায়, ইসলাম ব্যবহার করলে আপত্তি থাকবে। ইসলামের ব্যবহার করেন না, আমরা আপত্তি নেই। ইসলাম ব্যবহার করলে ইসলামকে মানতে হবে। না না, ইসলামকে মানতে কোনটা হবে। ইসলাম এটাকে আপনি ঠিক করে দিবেন হেলাল ভাই। ইসলাম এটা তো উনি নানা তো রকম ঠিক আছে। করতে পারে না। না না, এটা তো উনি তো ইসলাম ঠিক তো নানা করতে রকম পারে আছে। না। আপনি এই কথা থেকে একটু আগান, ইসলাম নানা না রকম না, আছে। ইসলাম নানা রকম আছে, এই কথাটা কি শিশিরমণি স্বীকার করে? শিশিরমণি ইসলামিক পণ্ডিত, উনি না না, বলুন আপনি কি ইসলাম নানা রকম না না আছে, হেলাল ভাই, আপনি স্বীকার করে উনি। হেলাল ভাই, আপনি আমাকে বলেন, আমি থিওলজিক্যাল তর্কে যেতে চাই না। আপনি কি মনে করেন যে তুরস্ক, মিশর, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব এরা অন ইসলামিক দেশ কোনটা? এরা চারটা মডেল অফ ইসলাম। না না, আর দ্য মডেল অফ না না, ইসলাম। তারা সবাই ইসলাম, আমি সেটাই বলতেছি, তারা সবাই না, না, ইসলাম। তারা তো মালয়েশিয়া, ইসলামের মডেল ইন্দোনেশিয়া, না। তারা কি ইসলামের মডেলটা কি? অমুসলিম? ইসলামের মডেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মডেল। আমাদের একমাত্র সোর্স কুরআন এবং হাদিস। এইটা আপনি তুরস্ক, রাশিয়া বা আফগানিস্তান বা ইরাক এইগুলোকে তো মডেল বলতে পারেন না ইসলামের। এটা কি শিশিরমণির মানে? এটা কি ইসলামের মডেল? ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না না, আলাইহি আমি ওয়াসাল্লাম। আপনি ইসলামের নাম ব্যবহার করবেন, আমার এটা আর মনে হয় না বলবেন যে বিভক্ত, আমার মনে হয় না তাই তো যে হবে না। ইসলামের মডেল একটাই। কিন্তু হেলাল ভাই, যাই ইসলামের হোক, মডেল আমি একটাই। শিশিরমণির না, আমার সাথে সেটা যুক্তি কোনটা দেখান। বাংলাদেশের ইসলামের আর এই কোনো মডেল পৃথিবীতে আছে কিনা? কোনটা? তাহলে আপনি বলেন এই পৃথিবীতে ইসলামের মডেল কোনটা বলেন? একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র রাসূলুল্লাহ এখন কোনটা? সাল্লাল্লাহু তাহলে আলাইহি এখন ওয়াসাল্লাম। আর কোনো পৃথিবীতে মডেল ইসলাম নাই? একটাই মডেল। এখন পৃথিবীতে ইসলাম নাই? এখন কোথায় রাসূল আছে? ইসলাম যে মডেল দেখাই দিয়েছেন আমাদের, সেটাই হলো সেইটা ইসলাম। এখন কোথায় এর আছে বাইরে সেটা গেলে বলেন সেটা না। ইসলাম এখন হচ্ছে না। কোথায় আছে সেটা বলেন। এখন কোথায় আছে মানে? এই মুহূর্তে কোথায় চলতেছে সেই মডেলে? এই মুহূর্তে পৃথিবীর কোথাও চলছে, যদি আমার চোখে পড়ে তাই বলবো। আমার মনে হয় না যে ইসলামিক মডেল একমাত্র এই পৃথিবীতে কোথাও ইসলামের মডেল চলতেছে না। হয়তো অনেক জায়গায় চলতে পারে, কিন্তু আমার চোখে এখনো পড়ছে কিনা আমি জানি না। কিন্তু ওকে, ঠিক আছে, আপনার বক্তব্য। ইসলামের মডেল একটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মডেল দেখিয়েছেন, আর কোনো মডেল না। এটা শিশিরমণি বলুক যে আর কোনো। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাডভোকেট শিশিরমণির কাছে আসবো। আপনি একটু বিএনপির প্রসঙ্গে আসেন, যে বিএনপি কি এখন কার্যত বিভিন্ন কারণে একলা একটা সংগঠনে বা একলা একটা দলে পরিণত হয়েছে কিনা? না, বিএনপি একলা একটা সংগঠনের পরিবর্তন হয়নি। যখন ওরা একটা জোট করেছে, যে 3 দলীয় জোট, যারা 8 দফা আপনার দাবিতে, তা বাংলাদেশে কি 3টা দল মাত্র বলছে যে ইসলামিক সমস্ত দলকে তারা ঐক্যবদ্ধ করবে। আমি কিছুক্ষণ আগে একটা টক শোতে বলেছি যে ইসলামের সমস্ত রাজনৈতিক দল আপনার জামাতে ইসলামের সাথে যে ঐক্যবদ্ধ হবে, এমন কোনো গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না। আপনারা যখন এখন আন্দোলনে নেমেছেন যে 8 দফা দাবির বাস্তবায়নের দাবিতে, তাহলে আপনারা কেন ওই ঐক্যমত কমিশনের সাথে বসছেন? আপনারা রাজপথে আন্দোলন করছেন, আবার ঐক্যমতের কমিশনের সাথে বসছেন, তো হবে না। আর আপনি বলছেন বিএনপি একলা। বিএনপির সাথে তো আপনি দেখছেন যে কতগুলো রাজনৈতিক দল আমাদের সাথে আছে। আমরা যুগপৎ ভাবে আন্দোলন করেছি। জামাতে ইসলাম একমাত্র দল আমাদের সাথে যুগপৎ ভাবে আন্দোলন করেছিল আপনার হাসিনা বিরোধী আন্দোলনে। কিন্তু 28শে অক্টোবর আমরা দেখেছি কিভাবে তাদের আন্দোলনটা শেখ হাসিনার প্যাট্রোনাইজে হলো, আর আমাদের উপরে ক্র্যাকডাউন হলো। এটা আপনারা দেখেছেন। সুতরাং বিএনপি একা হয়নি। 24-এর গণ অভ্যুত্থানের সকল শক্তি আমরা ঐক্যবদ্ধ আছি। আমরা বলছি যে আমরা নির্বাচনী জোট জামাত বাদ দিয়ে সবার সাথেই করতে রাজি আছি আমরা। ওকে, ধন্যবাদ হেলাল ভাই। আমরা একটু দর্শকদের কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেইটা দর্শকদের জরিপটা একটু আসি। বাংলাদেশের ঐক্যমত্য কমিশনের অভিজ্ঞতা ভবিষ্যতে অন্যান্য দেশও অনুসরণ করবে মনে করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রিয় দর্শক, এই আশাবাদ যথার্থ বলে মনে করেন কিনা? শতকরা 57% দর্শক মনে করছেন যে এটি যথার্থ, বা যারা ভোট দিয়েছেন তারা মনে করছেন যে যথার্থ। শতকরা 43% মনে করছেন যে এটি যথার্থ না। আমি একটু অ্যাডভোকেট শিশিরমণির, আপনার কাছে বিভিন্ন বিষয় নিয়ে আপনি হয়তো একটু মন্তব্য করতে পারবেন, কিন্তু বলতে চাচ্ছেন আমরা আসলে জনাব আজল বারী হেলাল, আপনারা মানে যেই বিষয়টা দিবালোকের মতো স্পষ্ট, আমি আপনাকে বলি আমাদের সংবিধানে কিন্তু আসলে প্রধান উপদেষ্টা মণ্ডলী যে নির্বাচন কমিশনের মাধ্যমে এটা গঠন করা হয়েছে, 90 দিনের মধ্যে নির্বাচনের কোনোটাই কিন্তু আসলে মানে আমি কি করবো, আমার এগুলি মুখস্থ থাকে না, কিন্তু দেখলে আমি দেখতাম যে মানে পুরাটা দেশ কিন্তু চলতেছে হচ্ছে যে মানে মানে একটা কিছু মানে প্রতিটা জিনিস নিয়ে কিন্তু মামলা হইতে পারবে। এখন আপনারা এটা কিভাবে রেটিফাই করবেন, কিভাবে কি করবেন, এটা নিয়ে আপনাকে ভাবনাটা কি আসলে
হেলাল ভাই আমাকে একটু বলতে, প্রথমে আমি অবজেকশন জানাই যে ওই যে বললেন যে 57টা আর্টিকেল নাকি অটোমেটিক্যালি চলে গেছে, আপনিও বললেন চলে গেছে এখন না, যারা চলে গেছে না ভাই, লঙ্ঘিত হইছে, না, লঙ্ঘিত যারা হইছে, constitution লঙ্ঘিত হইছে। বিশেষজ্ঞ তারা এটা বলবে। না, না, লঙ্ঘিত আমি হইছে। এখন তর্ক করে লাভ নেই, আমি এটা ডিসপুট রেখে গেলাম আচ্ছা, যে 57টা চইলা যায় নাই, article চইলা যায় নাই automatically ভাই, নাকি লঙ্ঘিত vanish হয়ে হইছে, লঙ্ঘিত হইছে, চইলা যায় নাই। না, এখানে বলছে যে অলরেডি চলে গেছে তাই বলছেন। তারপরে আপনি বলছেন যে কনস্টিটিউশনে আপনি আরেকটা বললেন যে ইমপ্লিমেন্টেশন হবে কি করে জুলাই সনদ। দেখেন, জুলাই সনদ ইমপ্লিমেন্টেশনের জন্য বিএনপি যত পরিষ্কার করে বলেছে, এটাকে জটিল করছে জামাতে ইসলামী। আমরা বললাম যে সংবিধান যদি সংস্কার করতে হয় আপনাকে সংসদে যেতে হবে, এটার বাইরে আপনার কোনো পথ আছে? আপনি যদি কোনো সংবিধান সংস্কার করতে না হয় তাহলে আপনি নির্বাহী আদেশে দেন। এছাড়াও যদি আপনার কোনো পদ্ধতি থাকে সেটা আপনি সুপ্রিম কোর্টের কাছে জিজ্ঞেস করতে পারেন। আপনি বলছেন যে নতুন একটা এগ্রিমেন্ট করতে হবে যেখানে সকলের সনদ থাকবে যে এই এগ্রিমেন্টে যদি কেউ আপনার লঙ্ঘন করে তাকে নাকি যে ট্রিজন অফেন্স, আপনাকে সেই রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে। মানে 71-এর সেই ঢেকুর এখনো শেষ হয়নি, আবার মানে রাষ্ট্রদ্রোহী মামলা খেতে হবে এই জুলাই সনদ যদি আপনারা যে একটা ওই যে কি একটা বলছেন যে এই সনদটাকে যদি আমরা সবাই না মান্য করি। আমরা বিএনপি 3টা পথ দেখালাম, আপনি যদি এখন অন্য কোনো পথ দেখান যে এই পথে আপনার জুলাই সনদটা আপনার বাস্তবায়ন হবে, তাহলে তো আমি দেখলাম যে এক্সিস্টিং যে সংবিধান সেই সংবিধানকে তো আপনি লঙ্ঘন করে আরেকটি সংবিধান না, কিন্তু হেলাল ভাই পুরনো তোরপার করতে ভালো লাগে না হেলাল ভাই। হেলাল ভাই, বাংলাদেশে যে 15টার থেকে 20টা সংবিধান সংশোধনী হয়েছে, এগুলি কি আসলে এগুলি সবগুলির উদ্ভূত কি সংসদে? আপনারা যেগুলি বিএনপি যেগুলি করছে এগুলি কি জন্ম সংসদে? আমি যেটা বলছি আমাদের যে আপনি যেটা বলছেন যে 77 সালে যে প্রক্লেমেশনের কথা বলছেন তাই না, সেইটা কিন্তু রেটিফাই করে নেওয়া হয়েছে আপনার পরবর্তী সংসদে 78 সালে। এখন করেন, পরে সংসদে গিয়ে রেটিফাই করবেন, সহজ হিসাব। না না, এখন যদি আপনি একটা এখন কি বাংলাদেশে কি আপনার একটা কোনো বিপ্লব হয়েছে? আপনি যেটা বললেন এখানে কি কোনো সায়েম যে মার্শাল ল জারি করেছে সেই মার্শাল ল জারি হয়েছে? এখানে খালি মার্শাল লটা হয় না, এখানে খালি মার্শাল লটা হয় না, বিপ্লবের চেয়ে কম কি হয়েছে? প্রধানমন্ত্রী চলে গেছে, বাইতুল মুকাররমের খতিব চলে গেছে, আর কি বিপ্লব আর কি হবে? 90-তেও তা হয়েছে, যেই ছাত্রের পরীক্ষা দেওয়ার কথা 2 দিন পরে সে মন্ত্রী হয়েছে, আর কি বিপ্লব হবে? এটা আপনি রেটরিকলি বলতে পারেন, যে ছাত্রের পরীক্ষা দেওয়ার কথা সে মন্ত্রী হয়েছে, এটা আপনি বিপ্লব হয়নি, এটা একটা বিসদৃশ্য কাজ হয়েছে। আমি সেটা বলছি যে আপনারা আজকে সংবিধানকে আপনারা যে বিভিন্ন রকম প্রশ্ন তুলছেন এই বৈধতা, সরকারের বৈধতা নিয়ে সংবিধানের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে তুলছে, আসলে আপনাদের উদ্দেশ্যটা কি, মতলবটা কি? মতলবটা হলো, হেলাল ভাই আমি একটু বাংলা ভাষায় বলি, অ্যাডভোকেট শিশির মনির অনেক বেশি শিক্ষিত, সেজন্য সে একটু কঠিন ভাষায় বলে, আমি বাংলা ভাষায় বলি। বাংলা ভাষাটা হইল 2024 সালের 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত সংবিধানটা যদি আপনি সুপ্রিম ল ধরেন, সেই সুপ্রিম লর অনেকগুলি লঙ্ঘন আপনি অলরেডি করে ফেলছেন। কইরা ফেলতে হয়েছে আপনার উপদেষ্টা পরিষদ কইরা, প্রধান উপদেষ্টা কইরা ফেলতে হয়েছে যে রাষ্ট্র পরিচালনার বিভিন্ন জিনিস নেয়া। এখন আপনি এটা রেটিফাইটা কেমনে করবেন এটা আপনাদের বলতে হবে, তো এটা রোড ম্যাপ বলতে হবে তো যে এটা করবেন। আপনি উদাহরণ একটা বলুক, আমরা তো বললাম যে 106 এর বিনিময়ে আমরা একটা অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ নিয়ে আপনারা একটা প্রশ্ন তুলতে পারেন, কিন্তু দেখবেন জুলাই সনদে কিন্তু লেখা আছে যে পরবর্তী সংসদ এই ডক্টর ইউনূস সরকারকে সাংবিধানিক বৈধতা দিবে। আপনি এটা খুবই একটা ইন্টারিম ব্যবস্থাপনা হেলাল ভাই। 106 কেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের পিপলের হয়ে অর্ডার দেওয়ার কোনো ক্ষমতাই নাই, এই এখতিয়ারই নাই সুপ্রিম কোর্টের। 106 আমি 7 বার আলট্রা ভাইরাস চ্যালেঞ্জ করতে পারি, এখনই চ্যালেঞ্জ করতে যখন হবে তখন সেই জন্যই তো সংসদ, সেই জন্যই তো আপনার একটা রোড ম্যাপ দিতে লাগবে তো আপনার। হ্যাঁ, সেই জন্য আপনি সংসদে সে কথাগুলো বলা হবে, আপনি সেই পর্যন্ত ওয়েট করেন, তো আপনি একমত হন, সংসদে তো যাইবেনই, আপনি করবেনই তো। এখন এটা আমি যাব বলে সে কথা বলছি না, যে আপনি এখনই যে অ্যামেন্ডমেন্ট করার যে প্রপোজাল গুলো দিচ্ছেন বা আপনি যে আপনার সব সংস্কার বাস্তব এখনই করতে হবে, সেটা কিভাবে করবেন তার একটা রোডম্যাপ আপনি দেন, সেটা আপনি একটা দেন। আমরা তো বললাম যদি 106 চ্যালেঞ্জ হয় তাহলে যখন হবে তখন আমরা এইসব নিয়ে ভাববো। এখন তো আমাদের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে আপনার ফ্যাসিবাদের যে পদধ্বনি, ফ্যাসিবাদের যে বয়ান,
যে আমাদের নির্বাচনকে বানচাল করার যে বয়ান, সেইটাকে আমার মনে হয় হেলাল ভাই আমরা সবাই এক জায়গাতেই আসি, অনেক অকারণেই হলো অনেক বিষয়গুলির মধ্যে অনেক মানে দূরত্ব সৃষ্টি হয়, আমরা এই দূরত্বগুলি কমাইতে চেষ্টা করব। অ্যাডভোকেট শিশির মনির যদি আমাদেরকে শুনতে পারতে থাকেন বা বলতে পারতে থাকেন, আমাদেরকে একটু শেষ কথা বলেন। হেলাল ভাই একদম স্পষ্ট বলেছেন যে এই কারণে এটা হইতেছে না এবং এটাকে নেগেটিভ রাজনীতি বলতেছে। আপনি যদি দুইটা লাইন একটু বলেন, আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। অনেক আমি দুইটা লাইন বলছি। জি, আমি দুইটা লাইন বলছি। তিনি বলেছেন যে বাংলাদেশে কি মার্শাল ল হয়েছে? হ্যাঁ, বাংলাদেশে যা হয়েছে 5ই আগস্ট তা মার্শাল লর চাইতেও শক্তিশালী ঘটনা ঘটেছে সাংবিধানিকভাবে। আর দ্বিতীয় বলেছেন মতলবটা কি? মতলবটা আমার হেলাল ভাইদেরকে আমরা সংরক্ষণ করতে চাই, কনস্টিটিউশনালি প্রোটেকশন করতে চাই, সকলকেই প্রোটেকশন দিতে চাই। আমরা চাই রাষ্ট্র আরো প্রোটেক্টেড হোক এবং কনস্টিটিউশনালি এবং লিগালি আরো ভায়াবল হোক। এটাই আমাদের মতলব। এর বাইরে যদি মতলব কোনো কিছু বিএনপি বা যে কোনো রাজনৈতিক দল খোঁজেন, এটার মতলব থাকবে না, এটা কুমতলবে পরিণত হবে। এখানেই আমার কথা শেষ। আমার মনে হয় আপনাকে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট শিশির মনির, অনেক ধন্যবাদ হেলাল ভাইও। হেলাল ভাই কি কিছু, হেলাল ভাই আপনি শিশির মনির, অ্যাডভোকেট শিশির মনির যথেষ্ট পরিমাণে হাসছেন, আপনাকে একটু কি জানি বলে একটু রাগ মনে হচ্ছে, আপনি এক লাইন বলে হেসে দর্শকদের উদ্দেশ্যে আমাদের অনুষ্ঠান শেষ করতে পারেন। আমরা আপনার না, আমি বলতে চাই শিশির মন্দিরের উদ্দেশ্যে যে ইসলামের অপব্যবহার কিন্তু বাংলাদেশের মানুষ মেনে নেবে না। দ্বিতীয় হলো হাসিনার বয়ানকে প্রতিষ্ঠা করবার জন্য পতিত ফ্যাসিবাদকে বাবা আচ্ছা এটা বলে